হ্যাপি নিউ ইয়ার। টিবিএস পডকাস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমরা কথা বলবো সাইফ ইবনে রফিকের সঙ্গে। সাইফ ইবনে রফিক ইনফো বাংলা .com এর সম্পাদক এবং বাংলাদেশের সীমান্ত সাংবাদিকতার পথিকৃতদের অন্যতম। আমরা তার সঙ্গে কথা বলবো মিয়ানমার ইস্যুতে। সাইফ ইবনে রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আর আপনার মাধ্যমে আপনার পত্রিকার সকল পাঠকের প্রতি আমার শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সাধারণে চীনে হচ্ছে বার্মা হিসাবে, আমরা একে মিয়ানমার বলি, কেউ কেউ বলি হচ্ছে মায়ানমার। এবং আপনি সীমান্ত সাংবাদিক হিসাবে বাংলাদেশের যারা মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে খুব বেশি খোঁজ খবর রাখেন তাদের একজন। এই মুহূর্তে মিয়ানমারের কি অবস্থা, সেখানকার পরিস্থিতি কি, যেখানে গত কয়েক বছর ধরে একটা গৃহযুদ্ধ চলছে, এখনকার পরিস্থিতি কি? এটা মানে আমরা তো 2017 সালে যে জেনোসাইডের মাধ্যমে মায়ানমারের জানতা আর কি, মানে বামার জনগোষ্ঠী, আমি একটু ভেঙে দিচ্ছি আর কি, যে তারা যখন এই অপারেশনটা শুরু করে, মানে এথনিক ক্লিনজিং, মানে আমাদের রোহিঙ্গাদের করে দেয় এবং আমাদের এখানে যে এটা আসে, এরপরে আরাকান আর্মির উত্থানটা খুব নাটকীয় ভাবে এবং ধীর গতিতে এবং বেশ সময় নিয়ে তারা মানে আগাতে থাকে এবং তারা হচ্ছে কাচিনে তাদের সদর দপ্তর। মানে এটা তো ঘটে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পর, জান্তা সরকার আবার মানে তাদের ক্ষমতা কুক্ষিগত করার পর। তো এখন আমরা সরাসরি চলে আসি আসলে অপারেশন 1027, মানে 23 সালের অক্টোবরের 10 তারিখ, অক্টোবরের 27 তারিখ থেকে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে আরাকান আর্মি আরো ভ্রাতৃপ্রতিম দুইটা সংগঠনের সাথে একসাথে জান্তা বিরোধী একটি লড়াই শুরু করে। আরাকান আর্মি কিন্তু এখন পর্যন্ত এটাকে স্বাধীনতার সংগ্রাম বলে নাই, বা তারা বলতেছে যে এটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, তাদের যে জান্তা সরকার, তাদের বিরুদ্ধে তাদের মুভমেন্ট। মানে এইভাবেই তারা হচ্ছে যুদ্ধ লড়াইটা হচ্ছে সরকারের, এইভাবেই তারা জি সরকারের বিরুদ্ধে এবং মিলিটারির বিরুদ্ধে, এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো তারা একে একে দখল করা শুরু করে এবং শেষ পর্যন্ত এখনো তাদের হাতে প্রায় 90% জমি নিয়ন্ত্রণে আছে। শুধু সিতুয়ে যেটা বন্দর, সেইখানে তাদের মানে এখনো তারা করতে পারেনি, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আমি শেষ খবর পাওয়া পর্যন্ত আমি যেটা জানি যে সিতুয়ে টাউনশিপের অনেক এলাকা তাদের দখলে চলে গেছে, মানে কিন্তু যেহেতু চাইনিজ ইনভেস্টমেন্ট আছে এখানে একটা বন্দর, ওই বন্দরটাকে মানে ওইখানে অ্যাটাক হইলে চাইনিজ ইন্টারেস্ট বিঘ্নিত হবে, এই আশঙ্কা থেকে আরাকান আর্মি সম্ভবত ওইখানে মেসেজ অ্যাটাকে যাচ্ছে না। আরাকান মানে তো হচ্ছে আমরা যেটাকে রাখাইন নামে চিনি, তাই তো? জি। এবং আরাকান বা রাখাইনেই তো ওই রোহিঙ্গা জনগোষ্ঠীর মূল বাস ছিল বা বাস আছে। জি। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছিলেন যে আরাকানের 90%ই আরাকান আর্মি, মানে যারা বিদ্রোহী গোষ্ঠী সরকারের চোখে তাদের নিয়ন্ত্রণে আছে। তারা একটা সেখানে টাউনশিপ মানে বোধহয় হচ্ছে জেলা, মানে যে জেলাটি বাকি আছে সেটাও তাদের দখলে, কিন্তু বন্দরের জায়গাটা সেটা যেহেতু চীনের সঙ্গে একটা বিষয় আছে, তারা হয়তো চাইনিজ ইন্টারেস্টকে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত করতে চায় না, এরকমই বিষয়টা। জি এরকমই বিষয়টা। তবে আমার যেটা মনে হচ্ছে যে এরা চায়নার সাথে নেগোসিয়েশন করে জানতেও চেষ্টা করবে যাতে ওই জায়গাটুকু তারা ধরে রাখতে পারে, কারণ ওইটি তো রাখাইন স্টেটের ক্যাপিটাল। হ্যাঁ, ওইটাকে ধরে হচ্ছে জানতা রিভাইভ করার চেষ্টা করবে, কিন্তু আরাকান আর্মির যে স্মার্টনেস বা তাদের যে গতি বা তাদের যে মানে ওয়ার ডিজাইন, এবং সমর্থন, তাতে আমার মনে হয় না এটা মানে জানতা আসলে শেষ পর্যন্ত টিকতে পারবে এলাকায়। আর একটা মানে ভাই, আমি আরেকটা এর সাথে একটু যোগ করি যে
আরাকান রাজ্য যেটা, এটাকে দুই টুকরা করা হয়েছিল, মানে বামারদের পলিটিক্স ডিভাইড এন্ড রুলে। একটা হচ্ছে চীন স্টেট, আর সাথে নিচে হচ্ছে রাখাইন স্টেট। এই দুইটা মিলেই কিন্তু আরাকান। আচ্ছা। মানে এখানে চীন স্টেটের যে জনগোষ্ঠীটা, এরা মূলত ক্রিশ্চিয়ান। আচ্ছা। আর বর্ডারিং টু ইন্ডিয়া। আচ্ছা। আর প্যালেটোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শহর। হ্যাঁ, তো আরাকান আর্মি যখন অপারেশন 1027 শুরু করে, তখন হচ্ছে প্যালেটোয়া তারা আগে ক্যাপচার করে। এটার কারণ হচ্ছে যাতে ইন্ডিয়ার যে কালাদান প্রজেক্ট আছে, এর কালাদান প্রজেক্টের কালাদান নদীর যে বন্দরটা, এইটা হচ্ছে প্যালেটোয়ায়। আচ্ছা। তো ওই প্রজেক্টে ইন্ডিয়ার সাথে বার্গেইনটা যাতে ঠিক মতো করতে পারে, এই জন্য মানে ওরা খুব স্মার্টলি আগে প্যালেটোয়া, মানে আরাকানকে কেন্দ্র করে একটা ইন্ডিয়ান ইন্টারেস্ট আছে, চাইনিজ ইন্টারেস্ট আছে, এবং বাংলাদেশেরও একটা ইন্টারেস্ট আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশেরও ইন্টারেস্ট আছে, আমেরিকারও ইন্টারেস্ট আছে। এখানে জিওপলিটিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। একটা ক্রিশ্চিয়ান স্টেটের যে গল্প আমরা শুনতেছি আর কি। হ্যাঁ, মণিপুরে এখন যে উত্তপ্ত অবস্থা, মণিপুর, মিজোরাম, হ্যাঁ, এর সাথে ইন্ডিয়ার বর্ডার শেয়ারিং যে চীন স্টেট, এইখানে যে মানে এই যে ক্রিশ্চিয়ান কমিউনিটি, এরাও এদের নিয়েও একটি রাষ্ট্র কল্পনা করা হচ্ছে, এরকম গুঞ্জন আছে। ডাইনামিক্স মানে এরকম, তাই না? হাইপোথেটিক্যালি। তো এই সব কারণে এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জায়গাটা। আচ্ছা, এখন আমরা দেখছি যে আপনি যেটা বলছিলেন যে চাইনিজ ইন্টারেস্ট, চায়না কিন্তু দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে, জান্তা সরকার এবং আরাকান আর্মি। ইন্ডিয়াও হয়তো তাই। কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের থেকে বলা হয়েছে যে বাংলাদেশের থেকেও দুই দিকেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে, কারণ সিচুয়েশন কোন দিকে যায় এটা নিশ্চিত নয়। তো আপনার কি মনে হয় যে যদি সেখানে কোনো একটা আরাকান আর্মির পক্ষে সেটেলমেন্ট হয়, আমাদের রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে কি কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে আদৌ? এটা মানে খুবই মানে জটিল। আমি যখনই মানে বিভিন্ন পর্যায়ে রাখাইন কমিউনিটি বা বিভিন্ন সোর্সের মাধ্যমে যখনই যোগাযোগ করার চেষ্টা করছি, আমার প্রথম প্রশ্নই ছিল বারবার আছে রোহিঙ্গা ইস্যু। তো রোহিঙ্গা ইস্যুতে তাদের বক্তব্য এখন পর্যন্ত আমি যেটা জানি আর কি, ভিতরের খবর, যে তারা হয়তো রোহিঙ্গাদেরকে যাচাই বাছাই করে ফেরত দিবে, তবে আরসা, আরএসও এবং হচ্ছে জান্তার পক্ষে যারা যুদ্ধ করেছে সম্প্রতি, হ্যাঁ, তাদের ব্যাপারে তারা একটা ট্রায়াল বা তারা করে তারপরে হয়তো এই প্রসঙ্গে আগাবে। আপাতত রোহিঙ্গা ইস্যু বাদ দিয়ে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, মানে এই ইস্যুটাকে দীর্ঘমেয়াদী ইস্যু হিসেবে ঝুলাই রাখার একটা প্রবণতা আছে। আর রোহিঙ্গাদের আরাকান আর্মির সঙ্গে আছে, রোহিঙ্গাদের আরাকান আর্মিতে পার্টিসিপেশন খুব কম, কিন্তু রোহিঙ্গা আমার জানা মতে ওদের পুলিশ বাহিনীতে কিছু রোহিঙ্গা ছিল, হ্যাঁ, আর এখনো আছে, বা ওদের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এখানেও কিছু রোহিঙ্গা পার্টিসিপেশন ছিল। কিন্তু সাম্প্রতিক চিত্রটা খুবই ভয়াবহ। সাম্প্রতিক চিত্র হচ্ছে 6,000 মানুষ মারা গেছে, গুম, খুন, তারপরে হচ্ছে ড্রোন অ্যাটাক। হ্যাঁ, মানে এই সেকেন্ড ওয়েভ অফ জেনোসাইড, হ্যাঁ, রোহিঙ্গা জেনোসাইড, এটা আসলে আমাদের মানে খুবই হতাশ করছে আর কি, মানে আরাকান আর্মির ব্যাপারে। তো বাস্তবতা হচ্ছে যে আরাকান আর্মির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে জান্তা তোমাদেরকে বের করে দিল, বাংলাদেশে পাঠিয়ে দিল, সেই জান্তার পক্ষেই তোমরা অস্ত্র ধরলো আমাদের বিরুদ্ধে। মানে এদের আগে থেকে কমিউনিকেশন, যোগাযোগ বা পারস্পরিক আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল না, হ্যাঁ, এবং এটা আরো বাড়তেছে। রোহিঙ্গারা কি জান্তা সরকারের পক্ষেও কি অস্ত্র ধরেছে, এরকম কোনো ঘটনা কি আমরা জানি, বা এরকম ঘুরছে কিনা? এটা ওপেন, কারণ এটা আরাকান আর্মির বিভিন্ন ফুটেজ বা তাদের মিডিয়ায় বারবার তারা প্রমাণ দিয়েছে আমাদেরকে, হ্যাঁ, এবং তাদের কাছে যারা বন্দী আছে, অনেক রোহিঙ্গা বন্দী আছে, বাংলাদেশের ক্যাম্প থেকেও অনেকে গেছে,
তবে রোহিঙ্গা পার্সপেক্টিভে এটা বলা হচ্ছে যে রোহিঙ্গাদের এই যুদ্ধে রোহিঙ্গাদের অংশগ্রহণ হচ্ছে আরাকান আর্মির বিপক্ষে। যারা শত্রু বন্ধু এই অঙ্কে জান্তার সাথে যোগ দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে পারস্পরিক, মানে তাহলে রোহিঙ্গারা তো সব দিক দিয়ে বিপদে। প্রথম জান্তা সরকার তাদের উপর জেনোসাইড চালিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। তারপরে আবার আরাকান আর্মিও একই রকম মনোভাব রাখে। আবার রোহিঙ্গারা তাদের অস্তিত্বের কারণে হয়তো জান্তা সরকারের পক্ষে কিছু অবস্থান নিয়েছে। সব মিলিয়ে খুবই রোহিঙ্গাদের অবস্থাকে সামনে আরো জটিল হওয়ার আশঙ্কাই আছে। হ্যাঁ, আরো জটিল এবং মানে খুব শিগগিরই যে এটা সমাধান হবে এটা তো আমি বুঝছি না। তবে এটা মানে আন্তর্জাতিক পর্যায়ে কতদূর কি স্টেপ আসে, হ্যাঁ, এইটার উপরে অনেক কিছু নির্ভর করবে আর কি। হয়তো জাতিসংঘ বা আরো বড় বড় ফোরামে, আসিয়ান বা সার্কের ফোরাম, ওগুলো যদি অ্যাক্টিভ করে কোনো সলিউশনে আসা যায়। মানে এরকম কেউ কেউ বলছে যে 2025 সাল, যেটা আজকে থেকে শুরু হলো, এটা হচ্ছে আরাকানের স্বাধীন হওয়ার বছর। আসলে কি আরাকান এই বছর বা অদূর ভবিষ্যতে স্বাধীন হওয়ার কোন রকম সম্ভাবনা আপনি দেখেন? মানে আপনার তথ্য গবেষণা কি বলে? আরাকান আর্মি মানে ভেতরে যে স্বাধীনতার স্পৃহা নাই এটা তো না, অবশ্যই আছে। কিন্তু ওরা হয়তো কোনো একটা কৌশলগত কারণে বারবার হচ্ছে ফেডারেশন, কনফেডারেশন, হ্যাঁ, সব শব্দগুলা, স্বাধিকার, স্বায়ত্তশাসন, হ্যাঁ, মানে বার্মা ইউনিয়ন ব্রেক করার মতো কোনো মানে ইসেটা যায় না। আরেকটা মানে ইন্ডিকেশন আপনার এই প্রশ্নের সাথে আমি দিয়ে দিই, যে যেমন আমরা দেখেছি যে পিডিএফ মানে যেটা এনইউজি গভর্নমেন্টও যে যুদ্ধটা করতেছে মানে এই জান্তার মধ্যে, হ্যাঁ, তো এই পিডিএফ এর সাথে কিন্তু আরাকান আর্মির সম্পর্কটা ছিল না। এই থ্রি ব্রাদারহুড অপারেশন এই ইসের পরে আরাকান আর্মিকে তারা স্বাগত জানাইছে এবং হচ্ছে তারা হচ্ছে একসাথে যুদ্ধ পরিচালনার বা প্রয়োজনে তথ্য আদান প্রদান এগুলো করতে আগ্রহ দেখাইছে। হ্যাঁ, এবং গ্রাউন্ড লেভেলে কয়েক জায়গায় অলরেডি মানে অপারেশন 1027 শুরু হওয়ার পর থেকেই এই বোঝাপড়াটা আসলে পিডিএফ এর সাথে ছিল। তো সেই আঙ্গিকে আমি মনে করি না যে আরাকান স্বাধীন মানে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে এখনই দাঁড়াবে। কারণ হচ্ছে যে স্বীকৃতির ব্যাপার আছে, ইন্ডিয়া স্বীকৃতির গুরুত্ব, চাইনিজ স্বীকৃতির গুরুত্ব, বাংলাদেশ কি আদৌ স্বীকৃতি দেবে কিনা, হ্যাঁ, এই সব নিকাশের ব্যাপারও মনে হচ্ছে আছে আর কি এখানে। সাইফ ইবনে রফিক, শেষ বিষয় সেটা হচ্ছে যে মিয়ানমার যে শুধু আমাদের প্রতিবেশী তাই না, তাদের সরকারের অত্যাচারের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যে কারণে এই ইস্যুটি, এই দেশটি বাংলাদেশের জন্য সেখানে কি ঘটছে সেটা আরো বেশি নজরে রাখতে হয়। এবং সরকারের পক্ষ থেকে যে আমরা যে স্টেটমেন্ট পাচ্ছি যে তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তো সরকারের এখন পর্যন্ত যে অবস্থান, আপনার কি মনে হয় যে সরকার স্ট্র্যাটেজিক্যালি ঠিক পথেই আছে কিনা মিয়ানমার ইস্যুতে? বাংলাদেশ সরকারের যে ফরেন পলিসি বা যে মানে ম্যাচিউর অবস্থান, এটা আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত আর্মির সাথে আমি আমাদের যে গ্রাউন্ড লেভেলের যে বড় পর্যায়ে আমি নিয়ে যেতে পারতেছি না, হ্যাঁ, অনেক সে কারণে। আর হচ্ছে দুই পক্ষের সাথে যোগাযোগ তো সবাই রাখতেছে কারণে এটা এখন পর্যন্ত যা আছে ঠিকই আছে আমার মতে। সাইফ ইবনে রফিক, আপনাকে অনেক ধন্যবাদ টিবিএস কে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনার মাধ্যমে সকল পাঠকদেরকে আবার শুভেচ্ছা, শুভ নববর্ষ।